বড় মা, আমাদের কি বাইরে রাখবে? রিয়ানের করা প্রশ্নে যেন মুহূর্তে সব ক্লান্তি পালিয়ে যায় নাজমা বেগমের। রিধিমা দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। মুহূর্তের মধ্যে যেন সব ক্লান্তি, সব অবসাদ গায়েব হয়ে যায় নাজমা বেগমের চোখ থেকে। মায়ের বুকের কাছে মাথা রেখে নাজমা বেগমের দু হাত আলতো করে ছুঁয়ে রাখে রিধিমার মাথায়। নরম আওয়াজে বলে, ভেতরে এসো তোমরা। মুহূর্তে পুরো বাড়ি ভরে ওঠে। নাজমা বেগম এক নাগাড়ে সকলকে ডেকে জড়ো করে ঠিক বসার ঘরে। রত্না, জলদি দেখে যা কারা এসেছে। আম্মা, আব্বা, জলদি আসেন। বড় জায়ের ডাক পেতে নিজের ঘর থেকে বেরিয়ে ওপর থেকে নিচে উঁকি দেয় রত্না চৌধুরী। রিয়ান রোজা চোখে পড়তে দ্রুত সিঁড়ি বেয়ে নামেন তিনি। ধীরে ধীরে সকলে এক এক করে এসে জড়ো হতে থাকে বসার ঘরে। ঘুমন্ত রোজাকে ডিভানে শুইয়ে দেয় রিয়ান। নিঃশ্বাস ঘন, যেন গভীর ঘুমে তলিয়ে আছে সে। রিয়ান কিছুক্ষণ তাকায় রোজার দিকে। ত্রিধা, আয়ান, অর্ণব কেবলই নীরব দর্শক। তারা সকলে যেন পরিবারকে উপলব্ধি করছে। রোজার হাতের ব্যান্ডেজ দেখে কেঁপে ওঠেন রত্না চৌধুরী। কোনো শব্দ করেন না, শুধু ধীরে ধীরে এগিয়ে যান ডিভানের দিকে। তাকিয়ে দেখতে থাকেন হাতের ব্যান্ডেজটা। চোখে তখন বিস্ময়, ভয় আর চাপা ক্রোধের অদ্ভুত মিশেল। আমার রোজার কি হয়েছে? ওর হাতে ব্যান্ডেজ কেন রিয়ান? মায়ের মন যেন অল্পতেই অস্থির হয়ে ওঠে। রত্না বেগমের চোখে পানি। এগিয়ে যায় ঘুমন্ত রোজার দিকে। ডিভানে নিঃসাড় পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে চিত্তে জমে ওঠে আশঙ্কার পাহাড়। রোজার মুখে একরকম নিষ্পাপ অবচেতনতা, কিন্তু সেই নিস্তব্ধতায় যেন আরও অস্বস্তিকর। রত্না চৌধুরী হাত বাড়ান কপালে ছোঁয়ার জন্য, কিন্তু হঠাৎ কারো ডাকে হাতটা মাঝপথে দাঁড়িয়ে যায়। হাওয়ায় ঝুলে থাকে কিছুক্ষণ। ওর ঘুমে যদি বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটে, এই বাড়ির প্রতিটি কোণে আগুন ধরিয়ে ছাড়ব। শব্দ নয়, শাস্ত্রের মতো উচ্চারিত সেই কণ্ঠ, শান্ত গম্ভীর অথচ হিমশীতল আতঙ্কের ধারা। রত্না চৌধুরীর হাত যেন হঠাৎ জমে যায় মাঝপথে। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ। কণ্ঠের মালিক খুঁজতেই সবার চোখ ঘুরে যায় দরজার দিকে। পরনে ব্ল্যাক কালার শার্ট, শার্টের ওপরে 2 বোতাম খোলা। তার ফাঁক গলে উকি দিচ্ছে বুকের বেশ কিছুটা অংশ। ফর্সা ত্বক, নিখুঁত ছটা বুকের গড়ন লোভনীয়, স্পষ্ট এবং বেশ আকর্ষণীয়। উপস্থিত সকলের দৃষ্টি যেন নির্ণয়ের সৌন্দর্য গণনায় ব্যস্ত। কেউ মনের বেদনা মুছতে, আবার কারো মুখে তৃপ্তির হাসি। তবে নির্ণয় চোখ যেন সকল কিছু ঊর্ধ্বে তার ঘুম পরীর রূপে মুগ্ধ। তার এক অপার্থিব পরী রূপ ধরা দিয়েছে ঘুমের মাঝে, যেন ত্যাগ, কোমলতা আর প্রতিজ্ঞার মিশেলে গড়া এক নিখুঁত মুখ। সে যেন বিস্তৃত হয়ে গেছে নিজের দীর্ঘ অনুপস্থিতি, নিজের শরীরের ক্লান্তি, রাগ, ইতিহাস সবকিছু মুহূর্তেই মিলিয়ে গেছে এক নিষ্পাপ মুখে তাকিয়ে। বাড়ির বড়নাতির এত বছর পর আগমনে খুশিতে গদগদ রসনা চৌধুরী। লাঠি হাতে, চোখে মোটা ফ্রেমে চেন লাগানো চশমা, নাক থেকে ওপরে ঠেলে এগিয়ে আসেন দরজার কাছে। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে নির্ণয়ের মুখপানে। কিছু সময় বাদে এক হাতে চশমাটা টেনে নামিয়ে আনেন, অন্য হাতে লাঠি সামলে একগাল হাসি নিয়ে বলে ওঠেন, সেই তো এলি শেষে। তা কতকালের অন্ধকার ঠেলে এসে পৌঁছালি আজ। নির্ণয় এক ঝলক তাকায় দিদার চোখে। ঠোঁটে সে ছিল চেনা বাঁকা ধ্বংসাত্মক হাসি। সে হালকা মাথা ঝাঁকায়। ভেতরে হাঁটতে হাঁটতে শুধু এতটুকুই বলে, অন্ধকার কেবল সময়ের ছিল না, মানুষের মাঝে ছিল দিদা। কথাটুকু শুনেই ঘরে আবার স্তব্ধতা। রসনা চৌধুরীর মুখের হাসি জমে যায় একটু। তবুও তিনি কিছু না বলে পাশে সরে যান, নির্ণয়ের যাবার পথ করে দেন। নির্ণয় ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ে। তার পায়ের নিচে বিছানো দামি কার্পেট, তবুও যেন প্রতিটি পা ফেলছে কোনো অপরিচিত জায়গায়। ছোটবেলার সকল স্মৃতি মোড়ানো তার এই বাড়ি, সেই দেওয়াল সবই আছে, কিন্তু কোথাও যেন সব শূন্য। পেছনে দাঁড়ানো নাজমা চৌধুরী নিঃশব্দে চোখের পানি আটকে রেখেছেন। রিয়ান আর রিধিমা পরস্পরের দিকে তাকায়, স্পষ্ট বুঝতে পারছে নির্ণয়ের বলা প্রতিটি শব্দের ভার। রওশন চৌধুরী আবারও লাঠিতে ভর দিয়ে সামনে এগিয়ে আসেন। নির্ণয়ের পেছনে চোখ রেখে ধীরে ধীরে বলেন, আজও এত অভিমান দাদু ভাই। নির্ণয় পেছনে তাকায় না, শুধু একবার কাঁধ ঝাঁকিয়ে ফেলে দেয় বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাসটা। আরও এগিয়ে গিয়ে ঠায় দাঁড়ায় রোজা ডিভানের পাশে। তার হাত ধীরে ধীরে এগিয়ে আসে রোজার কপালের এক পাশে, সরিয়ে দেয় এলোমেলো চুল। রোজা এখনো ঘুমন্ত,
তবু তার নিঃশ্বাসে যেন এক অদ্ভুত আশ্রয় খুঁজে পায় নির্ণয়। সে মৃদু স্বরে বলে, আমার ব্যক্তিগত জিনিসের টানে ফিরেছে। ফেরত পেলেই তোমাদের অস্তিত্ব নির্ণয় চৌধুরী তার জিভে রাখবে না। ডুকরে ওঠে রত্না চৌধুরী। আগলে নিতে চায় রোজাকে, তবে আবারও সে গম্ভীর কণ্ঠ বেঁধে দেয় তার হাত। ডোন্ট টাচ ছোট মা। হাত থেমে যায় রত্না চৌধুরীর। চোখে পানি যেন আজও মন গলাতে পারছে না নির্ণয়ের। ধীরে ধীরে এগিয়ে আসে নাজমা চৌধুরী। গায়ে হালকা কাঞ্জিভারাম শাড়ি, মনের ভেতরে জ্বলতে থাকা তোলপাড় সামলে খুব ধীরে খুব সচেতন পায়ে সামনে এসে দাঁড়ায় নির্ণয়ের মুখোমুখি। শান্ত কণ্ঠে বলেন, নীর, রোজ, ওদের মেয়ে, তুমি প্লিজ এমন করো না। ঘরে যেন হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে দেয় এই কণ্ঠস্বর। অপূর্ব নরম অথচ দৃঢ় ভাষা। নির্ণয় এক পলক চেয়ে থাকে তার মুখের দিকে। চোখে সেই চিরচেনা মায়ের আলো মুহূর্তেই মনে ভেসে ওঠে নরেন চৌধুরীর মুখ। ওদের নাজমা চৌধুরীর পুরো কথা শেষ করার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দেয় নির্ণয়। চোখে বিদ্বেষ, কণ্ঠে রাগ। আপনার মতো বাহিরের মহিলার মুখে জ্ঞানবাণী শুনতেই নির্ণয় চৌধুরী বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না। ঘরে একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে যেন। নাজমা থমকে যান। এতখানি অসম্মান প্রত্যক্ষ, প্রকাশ্য এবং নির্মম। তবুও যেন মুখে কোনো রাগ নেই, শুধু চোখের কোণে গাঢ় একটা যন্ত্রণার রেখা ফুটে ওঠে। নীর, নির্ণয় চৌধুরী বলুন। নীর শুধু আমার মায়ের দেওয়ার নাম, কোনো পাতানো মায়ের নয়। একটা খচখচে তীর যেন ঘরের বাতাস চিরে ছুটে যায়। নাজমা চৌধুরী কিছু বলতে পারেন না। চোখের দৃষ্টিটুকু স্থির, তবু তার নরম হৃদয়ের অভ্যন্তরে যে ঢেউ উঠেছে তা বুঝতে কারো বাকি নেই। রত্না চৌধুরী ঠোঁট কামড়ে ধরে। রওশনা চৌধুরী ধীরে ধীরে চোখ বুজে ফেলেন। এই ঘরে ভালোবাসার নাম আছে, তবে শিকারের জায়গা নেই। এই ঘরে রক্তের সম্পর্ক আছে, তবে স্বীকৃতির ছায়া কোথাও পড়ে না। সকলের মাঝে হাত মুষ্টিবদ্ধ করে রয়েছে একজন। রেজওয়ান চৌধুরী। এত বছরেও এই কুলাঙ্গারের বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি ভেবেই রাগ লাগছে তার। শুধু কি বাড়ির ছেলে ওয়েলকাম করলেই হবে? আমাদের দিকেও একটু তাকাও। নাটকীয় প্রলম্বিত সুর আবারও দরজা থেকে ভেসে আসছে পুরো ঘরে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে যায়। আবারও সকলের দৃষ্টি ঘুরে যায় দরজার দিকে। রেহানের দিকে চোখ পড়তে মুহূর্তে এতক্ষণ সব ভুলে যায় রত্না চৌধুরী। ছুটে এসে দাঁড়ায় রিহানের সামনে। কেমন আছো বাপজান? এই তো ফুপি, ভালো। তুমি কেমন আছো? রেহানের দিকে এক পলক তাকিয়ে রত্না চৌধুরীর মুখের রেখাগুলো যেন নরম হয়ে আসে। চোখের কোণে কাঁপতে থাকা জলের বিন্দুগুলো এবার গড়িয়ে পড়ে। আমার বাচ্চারা, আমার চোখের আলো, এত বছর পর ফুপির কথা মনে পড়েছে তোর? রেহান সামান্য মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন কিছু একটা বলতে গিয়ে আবারও থেমে যায়। আলতো হাতে জড়িয়ে নেয় ফুপুকে। এইসব কি বলছো তুমি? তোমারে ভুলে কেমনে থাকি বলো তো? জানোই তো, পাপা কিছু কাজে বাইরে পাঠিয়েছিল, তাই তো খোঁজ নিতে পারিনি। রত্না চৌধুরী হঠাৎ করেই দুই হাতে রেহানের মুখটা জড়িয়ে ধরে। তোর গালে হাত দিলেই যেন মনে হয় আমার ভাইটা ফিরে এসেছে। তোর বাবার মতো মুখটা একেবারে ছাঁচে ঢালা। এইখানেই দাঁড়িয়ে রাখবে আমাদের নাকি? আমাদের বলতে রত্না চৌধুরীর চোখ যায় রেহানের পাশে দাঁড়ানো জারার উপর, যার পরনে ওয়েস্টার্ন, চুলগুলো ব্রাউন কালার করে কার্ল করা। রত্না চৌধুরী খানিক তাকিয়ে থাকে জারার চোখে, পর্যবেক্ষণ করে মেয়েটিকে। কড়া নজরে এসে কেমন হাঁসফাঁস করছে জারা। এইটা কে? আমার ফ্রেন্ড। বলেই কোনো উত্তর বা অনুমতির অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলে যায় ভেতরের দিকে। ফ্রেন্ড না অন্য কিছু? হুম। যারা থমকে দাঁড়ায়। পেছন থেকে রত্না বেগমের গলা ভেসে আসে। জারার মুখে হাসি ফুটে ওঠে। অস্বস্তি লুকাতে চায় সে, কিন্তু মুখের কোণে দেখা যায় এক ফোঁটা ঘাম। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল রিয়ান, চোখে বিরক্তির ছায়া। ঠোঁট একটু বেঁকেছে, যেন আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না এই বাড়াবাড়ি। হঠাৎ করে কপালটা কুঁচকে মুখ ঘুরিয়ে ফেলে সে। দুই হাতে চুল টেনে পেছনে গোজা, তারপর এক ধরনের জোরে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আচ্ছা থামবে কেউ নাকি? মনে তো হচ্ছে কোনো ড্রামা সিরিয়ালেই ঢুকে পড়েছে। রিয়ানের গলা তীক্ষ্ণ, কিন্তু সুরে এক ধরনের ঠান্ডা রাগ। সে এক পা এগিয়ে এসে রত্না চৌধুরীর দিকে না তাকিয়ে নিচু গলায় বলে, এখানে আমরাও এসেছি আম্মু, তোমার ভাইয়ের ছেলের থেকে নজর সরিয়ে আমাদের একটু দেখো।
রেহান মুচকি হেসে হাত রাখে রিয়ানের কাঁধে। আরে ছোট, জেলাস তুমি? জেলাস তাও তোকে? আমাকে তোর ইয়ে মনে হয় নাকি যে তোর ফিগার আছে আমার কেন নেই? তোর ওটা বড় আমার হয় না কেন? এইসব নিয়ে জেলাস হব? জেলাস হওয়ার মতো কোনো ক্যাটাগরিতে তুই পড়িস? রিয়ান, পেতে উঠে রত্না চৌধুরী, কণ্ঠে একরাশি বিরক্তি, সঙ্গে রাগের আবির্ভাব। দিন দিন অসভ্য হয়ে উঠছো তুমি। সে যাই বলো, তোমার ভাতিজাকে আমার আর বোনে থেকে দূরে থাকতে বলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়ের থেকে দূরে থাকতে বলো বাঁচতে চাইলে। বাঁকা হাসে রিহান, তবে তার সেই হাসিকে থুড়ি পাত্তা দেয় রিয়ান। রাগে গজগজ করে এগিয়ে যায় ডিভানে, আবারও পাজাগোলা করে তুলে নেয় রোজাকে। সিঁড়ি বেয়ে উঠে চলে যায় সকলে যেন নীরব দর্শক। রিধিমা ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে। ত্রিধা সহ সকলকে নিয়ে এসে ওপরের দিকে পা বাড়ায় রত্না চৌধুরী তাদের যাওয়ার দিকে একবার তাকিয়ে রেহানের দিকে এগিয়ে আসে। বাপজান, চল ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবি। তুমি যারাকে নিয়ে যাও ফুপি, আমি আসছি। একে একে সকলে স্থান ত্যাগ করতে থাকে। মুহূর্তে যেন ফাঁকা হয় পুরো হলরুম। সকলে যেতে মুখে এক অদ্ভুত ছায়াচ্ছন্ন হাসি টেনে রেহান ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয়ের দিকে। চোখে লুকানো ছিল এক অজানা রহস্য, আর পায়ে যেন নিঃশব্দ ধ্বনি, যেন সে শুধু মানুষের মাঝে নয়, সময়ের গোপন ছায়ার মধ্যে দিয়ে হেঁটে আসছে। আমার জিনিস আমি ঠিক বুঝে নিব। তার আগে না হয় তোর সাথে হালকা একটু টুর্নামেন্ট খেলা যাক। রেহানের প্রতিটা শব্দে ছিটকে পড়ে বিষ, আর সেই বিষের মধ্যে নির্ণয়ের ঠোঁটে ফুটে ওঠে এক ব্যঙ্গভরা বাঁকা হাসি, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিঃশব্দে। চিল্লাই কি মার্কেট পাওয়া যাইব কাকা? শি ইজ অনলি মাই প্রপার্টি। এতে ভাগতে দূর, বিন্দু পরিমাণ হস্তক্ষেপে নির্ণয় চৌধুরীর সইবে না। যেটা আমার সেটা শুধুই আমার। নির্ণয়ের কথায় যেন সময় থমকে গেল। তার কণ্ঠে ছিল ধীরে ধীরে ঝরানো বিষাদ, আর চোখে ঝলকানি এক অদ্ভুত অগ্নির। সেই কথাগুলো শুনে রেহানের হাসিও যেন সাময়িকভাবে কেমন জমাট বাঁধল। রাগ লাগে রেহানের মস্তিষ্কে, ক্ষিপ্ত এক আগুন জ্বলে ওঠে, যেন সব চিন্তা ঝাঁকে ঝাঁকে তার ভেতরে তুফান তুলছে, যা থামানো অসম্ভব। হৃদয় গর্জনে তপ্ত, আর মুখে বাঁকা হাসিটা ধীরে ধীরে ম্লান হতে থাকে। কণ্ঠে তেজ এনে বলে, রোজার জীবনে তোর অস্তিত্ব কোথায়? মুচকি হাসে নির্ণয়। আজ আর সেই হাসি লুকায়িত নয়, মুখ খুলে এসেছে গভীর এক প্রশান্তি। ঠোঁটগুলি বেশ প্রশস্ত, আর চোখে ঝলক দিচ্ছে এক অজানা আত্মবিশ্বাসের আলো। কাছে আয়, কানে কানে বলি। কোনো প্রকার বাক্য তর্ক ছাড়াই এগিয়ে আসে রেহান, ঠিক নির্ণয়ের মুখের কাছে। কথা শেষে এক মুহূর্ত দাঁড়ায় না নির্ণয়। ঠোঁটে বাঁকা হাসি রেখে পা বাড়ায় সিঁড়ির দিকে। পেছনে তাকানোর বিন্দু মাত্র ইচ্ছে পোষণ করে না সে। যদি তাকাতো তাহলে হয়তো নজরে আসতো এক ক্ষিপ্ত চেহারার মানবের, যার সর্বাঙ্গে রাগ জ্বলছে। নির্ণয় যেতে টেবিলের ওপরে থাকা একটি অসম্ভব সুন্দর শোপিস মাটিতে ছুঁড়ে ফেলে রেহান, যা মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রোজা আমার, মেহের আমার, শুধু আমার। প্রায় শেষ প্রহর। নির্কুঞ্জে দোতলার একদম শেষ মাথার কোণে সবচেয়ে বড় ঘরটায় রাখা হয়েছিল নির্ণয়ের জন্য। এখনও তাই। ঘরের দেওয়ালে যেন পুরো কালোতে ঢাকা অদ্ভুত এক রং। পুরো ঘর যেন আধারে ঢাকা, কোনো আলোর ছায়া নেই। বিছানা, চাদর থেকে শুরু করে ফার্নিচার সব কালোতে মোড়ানো। ঘুমের ঘোরে হাতড়ে বিছানায় কিছু একটা খুঁজছে নির্ণয়, তবে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে ধপ করে উঠে বসে সে। এক হাতে বেশ শক্ত করে টেনে ধরে মাথা চুল, মন অস্থির, ব্যাকুল। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে। বেড সাইডে রাখা পানির গ্লাস থেকে এক চুমুকে শেষ করে পুরো পানি। হঠাৎ দ্রুত বেরিয়ে যায় ঘর ছেড়ে। হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দাঁড়ায় ঠিক রিধিমার রুমের দরজার কাছে। কানে বাজে হৃদয়ের তীব্র স্পন্দন। হাতটা কেঁপে উঠে দরজায় কড়া স্পর্শ করতে গিয়ে। দরজা ভেজানো ছিল। হালকা ঠেলে দিতেই তা কড়কড় শব্দে খুলে যায়। নির্ণয় ধীরে ধীরে পা বাড়িয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুমের ডিম লাইটে নীলাভ আলোয় রিধিমার পাশে ঘুমন্ত রোজার অবয়ব যেন এক মায়াবী স্বপ্নের মতো ভাসছে সামনে। আজও টি শার্টটা স্বাভাবিকের চেয়ে একটু ওপরে উঠেছে। উন্মুক্ত পেটের কিছু অংশ দৃশ্যমান। ওই স্পর্শকাতর ত্বকের ওপরেই নির্ণয়ের চোখ আটকে যায় অচেতনভাবে। তবে আজ সেই স্থানে রিধিমার হাত। বুকের ভেতর একটা
অজানা জোরালো রাগ জেগে ওঠে, যেন সে কোনো অদৃশ্য শত্রুর হাতে আহত হয়েছিল। কিছু সময় দাঁড়িয়ে এক পা করে বেডের কাছে এগিয়ে যায় নির্ণয়। হাতটা কেঁপে ওঠে, মনের ভেতরে অস্থিরতার এক ঝড় বয়ে যাচ্ছে। বেডের পাশে দাঁড়িয়ে নির্ণয়ের চোখ বন্ধ হয়ে আসে, যেন কিছু মুহূর্তের জন্য সে হারাতে চায় নিজেকে, স্বেচ্ছায় ক্ষতবিক্ষত হতে চায়। নির্ণয়ের গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠছে, শুকনো ঠোঁট জোড়া জিভ দ্বারা বারবার ভিজিয়ে নিচ্ছে সে। এই ছোট্ট মুখটাই যেন একমাত্র উপায়, যেটা তার বেঁচে থাকার শীতলতার আস্থা। ঘুমন্ত রোজার মুখের দিকে তাকিয়ে নির্ণয় নিজেকে শান্ত করার চেষ্টা করে। রোজার মৃদু শ্বাস প্রশ্বাসের সুরে যেন তার অস্থির হৃদয় কিছুটা হলেও থেমে যায়। মনটা পায় সামান্য আরাম, যেমন কোনো ঝড়ের পরে মিলেমিশে আসে অন্ধকারের মধ্যে এক ক্ষণস্থায়ী শান্তি। রোজার শান্ত মুখাবয়ব যেন এক মায়াবী পরী, যার উপস্থিতি নির্ণয়ের ভেতরকার অন্ধকারকে একটু ম্লান করে দেয়। সে বুঝতে পারে তার অস্থিরতা রোজার নীরব ভালোবাসাই হয়তো তার একমাত্র আশ্রয়। এই মেয়েটার রূপ যেন কোনো অভিশপ্ত মায়া। নির্ণয় ধরে রাখতে পারছে না নিজেকে। রোজার ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার বুকের ভেতর জ্বলে ওঠে দহন, অবদমন আর আকাঙ্ক্ষার দোলাচল। কোনো এক ঘোরে ঠোঁট একটু একটু করে এগিয়ে আসে রোজার মুখের দিকে, ঠিক যেন একটা নিষিদ্ধ স্পর্শের দোরগড়ায় দাঁড়িয়ে নির্ণয়। স্পর্শ করতে চাই, খুব করে চাই ছুঁয়ে দিতে। হাত কাঁপছে, পিঠে ঘাম গড়িয়ে পড়ছে, শরীর ঘামে ভিজে গেছে, মন ছটফট করছে। এক পলক রোজার মুখের দিকে তাকিয়ে থাকে শান্ত গভীর ঘুমে ডুবে থাকা তার মহারানী, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক অস্থির পুরুষ, যার ভেতরে চলছে প্রণয়ের অস্থিরতা। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে উল্টো ঘুরে যায় সে। নিঃশ্বাস ভারী হয়ে আসে নির্ণয়ের, বুকের ভেতর যেন জ্বলছে কিছু। রোজার পাশে ঝুঁকে বালিশের গা ঘেঁষে রাখা এসি রিমোটটা তুলে নেয় সে। রিমোটের পাওয়ার বাটনে চাপ দেয়, পাওয়ার কিছুটা বাড়িয়ে আবারও রাখে যথাস্থানে। এসির পাওয়ার বাড়ানো মাত্রই ঘরের তাপমাত্রা দ্রুত নামতে থাকে। অতি শীতের ছোঁয়ায় রোজার শরীরটা ধীরে ধীরে সেটে আসে চাদরের ভেতর। ঠান্ডার তীব্রতায় তিরতির করে কাঁপতে থাকে রোজার ঠোঁট দুটি। আর কোনো মতেই যেন নিজেকে দমাতে পারে না নির্ণয়। রোজার কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেয় বৃদ্ধা আঙ্গুল। মুহূর্তে যেন শরীর ঝাঁকিয়ে ওঠে তার। একটা শিহরণ, একটা অস্পষ্ট গুঞ্জন বুকের ভেতর বেজে ওঠে। আবারও সেই চেনা স্ট্রবেরি লিপ জেলের মিষ্টি সুবাস। এবার যেন আর মাথা কাজ করছে না তার। মাথার ভেতর সব চিন্তা, সব বাধা, সব নীতিবোধ যেন মুহূর্তে মিলিয়ে যায় এক তীব্র উত্তাপের মধ্যে। রোজার কাঁপতে থাকা গোলাপি ঠোঁট জোড়া যেন বারবার আহ্বান জানাচ্ছে তাকে। দিক শূন্য। বুকের ধীপ ধীপ শব্দ অতি মাত্রায় বেড়ে চলেছে, শরীরটা ঝিমঝিম করছে। বুকের ভেতর তোলপাড় আর মস্তিষ্ক যেন হ্যাং হচ্ছে। উপায়ন্তর না পেয়ে ধীরে ধীরে ঝুঁকে পড়ে রোজার দিকে। আচমকায় ঘুমন্ত শরীরটা পাজাগোলা করে তুলে পা বাড়ায় নিজের ঘরের দিকে। ঘরে প্রবেশ করতেই বুকে ধরে রাখা ঘুমন্ত রোজার নিঃশ্বাস মৃদু কাঁপে নির্ণয়ের কাঁধে। কিছুটা এগিয়ে গিয়ে কালো চাদরে ঢাকা বিছানায় সযত্নে রোজাকে শুয়ে দেয় নির্ণয়। কমফোর্টটা তুলে দেয় কোমরের ওপর, আঙ্গুল দিয়ে একবার গুছিয়ে দেয় উড়ে আসা চুলগুলো। শীতল হাওয়া ঘরের নিস্তব্ধতাকে আরেক ধাপ গভীর করে তোলে। নির্ণয়ের চোখ তখনও স্তব্ধ রোজার মুখে। ঘুমন্ত মুখের মায়া, ত্বকের জোনাকির আলোর মতো হলুদ ঝিলিক, সবকিছু মিলে মিশে নির্ণয়ের ভেতর তোলপাড় তোলে। এসির পাওয়ার হালকা বাড়িয়ে সে নিজেও শুয়ে পড়ে রোজার পাশে। দুজনের মাঝে খুব সামান্য ফাঁকা, তবুও সে ফাঁকাটুকুই বজ্রের মতো ভারী। নির্ণয় চোখ বন্ধ করে শান্ত করতে চায় নিজেকে, ঘুমোতে চায়, ঘুম আসে না। রোজার নিঃশ্বাসের সুর আর শরীরের উষ্ণতা তাকে নিঃশব্দে পোড়াতে থাকে ভেতর থেকে। একটা দীর্ঘ মুহূর্তে নীরবতা পার করে যেন নির্ণয় আর পারছে না নিজেকে আটকাতে। অস্পষ্ট আলো, ঠান্ডা ঘর আর শরীরের খুব কাছে থাকা রোজা সব মিলিয়ে আসছে দুর্বল। একদম সামলাতে পারে না নিজেকে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মুখ গুজে রোজার কোমল ঘাড়ে উষ্ণ ত্বকের ঘ্রাণ টেনে নেয় নিঃশ্বাসের সাথে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে রোজার ঘাড়ে। চোখ বন্ধ, নির্ণয়ের ঠোঁট ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় রোজার ঘাড়, গলা। মেলি স্পর্শে বারংবার কেঁপে ওঠে রোজার শরীর।
কমফোর্টারের নিচে তার বুক আর পেটের মাঝামাঝি টান টান উত্তেজনায় হালকা শিহরণ ছড়িয়ে পড়ে। ঘুম যেন ধীরে ধীরে আলগা হয়ে আসছে। ভ্রু কুঁচকে ওঠে, ঠোঁটে মৃদু কম্পন। নিঃশ্বাস বদলায় ছন্দে। নিঃশ্বাস গরম হয়ে উঠছে নির্ণয়ের। বুক ওঠানামা করছে দ্রুত গতিতে, নেশাগ্রস্তের মতো এলোমেলো সে। চমকপ্রদভাবে দ্রুত চোখ মেলে রোজা। নির্ণয় ভাই, প্লিজ কন্ট্রোল। এইভাবে মাঝ রাস্তায় এসে কন্ট্রোল বলে মারতে চেয়েছিস? আই ফিল সিক নির্ণয় ভাই। আমি এনার্জি দিচ্ছি, প্লিজ এনজয় জান। ইটস আসল পুরুষ। রানিং ডে বাই ডে। ইয়েস বেব, আমি কন্ট্রোললেস রোজ। প্লিজ জান, একবার। কথা শেষে রোজাকে ছুটে নিলে আবারও ছিটকে সরে যায় রোজা, যেন কোনো বাঘ তাকে শিকারি করছে। হোয়াট হ্যাপেন্ড? এমন ছিটকে সরছিস কেন? আজকে প্রথম না নিশ্চয়ই? আমার ব্লিডিং হচ্ছে। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। এক হাতে খামচে ধরে নিজে চুল, ছোট করে রোজার কপালে এক চুমু এঁকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে। পেন কিলার নিয়েছিস? মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রোজা। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট হাতে রুমে দুলতে থাকা অশান্ত রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। ভোরের আলো এখনো ঠিকমতো ফোটেনি, ঘরে জমেছে শীতলতা। নির্ণয় চেয়ারে বসা, সিগারেটের শেষ অংশটা আঙ্গুলে চেপে ধরা। আগুন নিভে গেছে অনেকক্ষণ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে রোজা, মুখে যেন যুদ্ধ জয়ের হাসি, যা এড়িয়ে যেতে পারেনি নির্ণয়ের চোখ। হঠাৎ পায়ের শব্দ কানে আসতেই চোখ খিচে ঘুমের ভান ধরে সে। চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে বিছানায় বসে নির্ণয়। ভ্রুজোড়া কুঁচকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রোজার মুখের পানে। চোখ পিটপিট করছে রোজা, দেখে বোঝা যাচ্ছে ঘুমের ভান ধরছে। এক প্রকার দুষ্ট হেসে আবারও উঠে যায় বেড ছেড়ে। নির্ণয় উঠতেই ধপ করে চোখ খুলে রোজা হালকা কাত হয়ে নির্ণয়ে যাওয়ার পানে তাকিয়ে জিহ্বা দিয়ে ভেঙচি কাটে। রোজার করা প্রতিটি কাহিনী ঘরে থাকা বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিংয়ে দেখে মুচকি হাসে নির্ণয়। হাসির মাঝে একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। এক টানে গায়ে জড়ানো টি শার্ট খুলতেই উন্মুক্ত সাদা শরীর দৃশ্যমান হয় আয়নার সামনে। নিজের সিল্কি চুলগুলোতে হাত বলিয়ে নিজেকে একবার উল্টে পাল্টে দেখে নেয় সে। কিছু সময় বাদে উল্টো ঘুরে একবার তাকায় রোজার দিকে, একটু দেখে আবারও ঘুরিয়ে নেয় মুখ। ড্রেসিংয়ের ড্রয়ার হাতড়ে ছোট সিজার বের করে হাঁটা ধরে বেডের দিকে। বিছানার একেবারে ধারে এসে দাঁড়াতেই হঠাৎই খপ করে হাত বাড়িয়ে রোজা টি শার্টের নিচে থাকা ইনারের বেল্ট চেপে ধরে সে। রোজা নিঃশ্বাস আটকে আসে, শরীর একসাথে কেঁপে ওঠে। ভয়ে নাকি উত্তেজনায় তা নিজেও বুঝতে পারে না সে। নির্ণয় এবার ধীরে ধীরে সিজার তুলে ইনারের স্ট্র্যাপে ছুঁয়ে দেয়। ধাতব ঠান্ডা ছোঁয়ায় রোজার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রোজা নিঃশ্বাস চেপে ধরে তাকিয়ে থাকে নীলমণির চোখ জোড়ার দিকে, যেখানে স্পষ্ট তাকে দখলে নেশা। বেল্টটা কেটে ফেলতেই হালকা চটাস এক শব্দ হয়। স্ট্র্যাপটা আলগা হয়ে যায় রোজার গায়ে থেকে। সে খানিকটা চুপচাপ, শুধু নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কিছুই নেই ঘরে। নির্ণয় বেল্টটা তুলে নিয়ে হাতের মধ্যে ধরে রাখে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে চোখ বোলায় তাতে, যেন এটাই কোনো যুদ্ধের ট্রফি। রোজা কিছুটা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। নির্ণয় বেল্টটা হাতে ঘুরিয়ে আঙ্গুল বুলিয়ে নেয় স্ট্র্যাপের সেলাইয়ের উপর দিয়ে। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। হাতে থাকা সিজার ছুঁড়ে মারে বিছানার পাশে। ইনারের বেল্ট হাতে ধীরে ধীরে ঝুঁকে আসে রোজার মুখের দিকে। রোজা কিছু বলতে যাবার জন্য ঠোঁট হালকা ফাঁকা করার আগেই নির্ণয় আচমকা বেল্টটা উঁচু করে আনে। এক টানে রোজার দু হাত মাথার পেছনে নিয়ে শক্ত প্যাচে বেঁধে ফেলতে থাকে। হাত দুটো ঠিক গিয়ে বাড়ি খায় বেডের বাড়তি কাঠের সাথে। রোজা নিঃশ্বাস ঘন হয়ে আসে, মুখে কিছু বলার চেষ্টাও থেমে যায়। সব শক্তি ক্ষয় হতে থাকে। নির্ণয় আরও কিছুটা ঝুঁকে আসে, ধীরে ধীরে মাথা নিচু করে রোজার গলার কাছাকাছি চলে আসে। কি করছেন নাকি আপনি? রোজার গলা কাঁপছে, চোখে মুখে এক রাশ বিরক্তির সাথে অস্বস্তি যোগ হয়েছে তাতে। নির্ণয়ের হাত থামে না। হাতে পেঁচানো বেল্টের শেষ প্রান্তটা শক্ত করে গেঁথে দেয় সে। তারপর এক পলক তাকিয়ে থাকে রোজার চোখের দিকে। বেঁধে নিচ্ছি, এরা আমাকে বাধা দিবে। তা বেঁধে কি হবে শুনি? চোখ সরু করে ধীরে ধীরে বলে রোজা। এবার আর গলায় কাঁপুনি নেই, চোখে অসীম কৌতূহল। ভোরের মিষ্টি আলোতে রাতের কালো পিরিয়ডটা হবে বেব, তৈরি হয়ে নাও। লজ্জায় মিইয়ে যায় রোজা, গলা শুকিয়ে আসে তার, শরীর জুড়ে হালকা কাঁপুনি।
ঠোঁট ভিজে উঠছে নিজের অজান্তেই। নির্ণয় লজ্জাবতী লজ্জা আরো কিছুটা বাড়াতে নাক ঘষতে লাগে রোজার গালে। কি ভেবেছিস আমার নাকের ডগায় চালাকি করে বেঁচে যাবে? লজ্জাবতী গাছের মতো একবারেই মিইয়ে যায় রোজা, চোখ হিজে বন্ধ করে। নির্ণয় মুখ তুলে কিছুটা সময় তাকিয়ে থাকে রোজার দিকে। গাল দুটো কেমন ব্লাশ করছে মেয়েটার। অদ্ভুতভাবে জড়িয়ে ধরে নির্ণয়। ঠোঁট ছোঁয়ায় রোজার কাঁধে। বেশ লম্বা এক চুম্বন খায় সে। কিছু সময় মুখ ডুবিয়ে থাকে তাতে। রোজা আঁকড়ে ধরে নির্ণয়ের গলা। ভোরের হালকা রোদ চোখে এসে পড়ছে জানালার পর্দা কিছুটা সরে গিয়ে। নির্ণয় ব্যস্ত তার একনিষ্ঠ কাজে। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে নিচে নামছে, ঠিক যেন তানপুরা তার ছুঁয়ে দেওয়ার মতো যত্নে। আঙ্গুলে উঠে আসছে শিহরণ। রোজার ঠোঁট গলিয়ে বেরোয় চাপা শব্দ। প্লিজ ওঠো ভাই। রোজা তখন কাঁপছে, শুধু শরীর নয়, পুরো আত্মা জুড়ে কাঁপছে তার। নিঃশ্বাস ঘন। এভাবে কাঁপছিস কেন? এখনো তো ঠিক মতো ছুঁইনি আমি। নির্ণয়ের গলায় এক মিষ্টি ধমক, কণ্ঠে মাদকতা মিশ্রিত। মনে রোজাকে পাওয়ার কামুকতা। আঙ্গুলগুলো ধীরে ধীরে নেমে আসছিল রোজার কোমরের কাছে। লজ্জা যেন ভর করে রোজার শরীরে। ইচ্ছে তো করছে মাটির নিচে ঢুকে তালা বন্ধ করতে। তুই যত লজ্জা পাবি আমি ঠিক তত গভীরে যাবো জান। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার, ঠিক যেন রসগোল্লা। এই বুঝি কুঠি ছেড়ে বেরিয়ে এলো বলে ফিক করে হেসে ওঠে নির্ণয়। ডান হাতে আলতো করে টেনে দেয় রোজা নাক, আবারও মুখ ডোবায় তার গলায়। তোর নেশা যেন মাদকেও হার মানায় যান। তবু তো সিগারেট খান। রোজা চটপট উত্তরে ভরকে যায় নির্ণয়। প্রায় রোম্যান্স ভুলতে বসেছে। দু হাতে মাথা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ফোকাস নির্ণয়, ফোকাস। মাথা টাল, সামনে নারী। চল জলদি কাজ শুরু করি। রোজার বুকের ওঠানামা ধীরে ধীরে ছন্দহীন হয়ে উঠছে। চোখে এক মিশ্র রেশ, ভয় আর কামনার। নির্ণয়ের হাত ধীরে ধীরে এক গভীর যাত্রায় নামে। তার আঙ্গুলগুলো যেন কোনো কবিতার পঙ্কক্তির মতো বয়ে যাচ্ছে রোজার ত্বকের ওপর। প্রতিটা ছোঁয়া আগুনের শিখার মতো একবার ছুঁয়ে যেন রেখে যাচ্ছে নিজের চিহ্ন। সে এক হাতে রোজার ঘাড় ছুঁয়ে রাখে, আরেক হাত নেমে আসে পিঠের নিচ থেকে, ধীরে ধীরে কোমরের বাঁকে, তারপর আরো নিচে। রোজা বারংবার কেঁপে ওঠে। দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে বদ্ধ বিছানায়। নির্ণয়ের আঙ্গুল তখন বুকের খাঁজে, যেন তামার ইস্পাতের মতো সেই উষ্ণতা। ধীরে ধীরে আরও একটু নিচে নামে সে। খুঁজে নিচ্ছে সেই জায়গা যেখানে রোজা আর নির্ণয় আলাদা নয়, একটি মাত্র জোড়া মানুষ। সময় যেন থেমে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের চাপা গর্জন, হৃদয়ে ধুকপুক আওয়াজ, আর মাঝে মাঝে রোজার ঠোঁট থেকে বেরিয়ে আসা ক্ষীণ অস্ফুট সার। দুটো শরীর, দুটো মন, দুটো অস্তিত্ব এখন যেন এক স্রোতে ভেসে চলেছে। এক একটা মুহূর্তে নির্ণয় একটু একটু করে দখল করে নিচ্ছে রোজার হৃদয়, তার শরীর, তার নিঃশ্বাসের ভেতরের অলিন্দ। হাঁপিয়ে উঠছে রোজা। এদিকে সর্বাঙ্গ প্রায় অবশ। নির্ণয় নিজেও যেন ধৈর্যের প্রতিমা হয়ে ধীরে ধীরে অবিরত গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে রোজার প্রতিটি অনুভব। এক একটা স্পর্শ রোজাকে আরো নরম করে দিচ্ছে, আর ভেতর থেকে গড়িয়ে দিচ্ছে তার সমস্ত বাধা, সমস্ত সংকোচ। মিলে মিশে একাকার হয়ে গেছে দুটো নরনারী, শুধু শরীর নয়, আত্মাও। সময়টা যেন ধোঁয়াশা, আলো আধারিতে ডুবে থাকা এক বিষণ্ণ রোমান্টিক স্বপ্ন। ক্লান্ত ঘামে ভেজা শরীরে শেষ শক্তিটুকু দিয়ে খামচে ধরল নির্ণয় চুলের গোছা। চোখ বন্ধ, ঠোঁট কেঁপে উঠছে, নিঃশ্বাস ছাপিয়ে যাচ্ছে শব্দের সীমা। একটা তীক্ষ্ণ দীর্ঘশ্বাস ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, যেন সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসা আর সমস্ত হাল ছেড়ে দেওয়াই মিশে আছে সেই নিঃশ্বাসে। ধীরে ধীরে রোজার শরীরের প্রতিটি ভাঁজ চিনে নিচ্ছে নির্ণয়, যেন এক অনন্ত ধৈর্য পরীক্ষা। রোজা নিজেও যেন তার অস্তিত্ব বিসর্জন দিয়েছে নির্ণয়ের বাহুতে। সময় কত গড়ালো জানা নেই দুজনের। ক্লান্ত শরীর যেন নেতিয়ে পড়ছে তাদের। শরীরের প্রতিটা রক্তকণিকায় যেন ঘাম আর উষ্ণতার ধাক্কা। নিঃশ্বাস ভারী, হৃদয় ধীরে চলা ঘোড়ার মতো হ্যাঁচকাচ্ছে। চুপচাপ শুয়ে আছে রোজা, এক হাতে চেপে ধরে আছে নির্ণয়ের কাঁধ। চোখ আধ বোঝা, ঠোঁট দুটো ফাঁকা, নিঃশ্বাসে শীতলতার ছোঁয়া। অপরদিকে নিঃশব্দে কালো রঙের ছাদের দিকে তাকিয়ে আছে নির্ণয়। এক হাতে বুকে পড়ে থাকা রোজার চুলে আলগোছে আঙ্গুল চালিয়ে যাচ্ছে সে।
সময়টা অদ্ভুত, দুজনের মাঝে নেই কোনো শব্দ, নেই কোনো তারা, যেন এই একটি মুহূর্তে আটকে আছে সমস্ত জীবন। তবুও এক গভীর শূন্যতা পাঁজরের ফাঁকে ঢুকে যাচ্ছে, ধীরে ধীরে ছেয়ে দিচ্ছে চোখ। নীরবতা ভেঙে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রোজা ফিসফিস করে বলে, আপনি সম্পূর্ণটাই আমার, তাই না নির্ণয় ভাই? নিশ্চুপ, নির্ণয় কোনো উত্তর দেয় না সে। নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে দেয় রোজার কপালে। ছিটকে কিছুটা দূরে সরে যায় রোজা, যেন এই মুহূর্তে এই নির্ণয় নামে কাল সাপকে খুব বিরক্ত লাগছে তার। তুই থেকে থেকে এভাবে বাইলা মাছের মতো ছিটকে যাস কেন রোজ? কাছে বলছে। নিশ্চুপ রোজা, দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ রাখে সে, একদম উত্তর করবে না কোনো কথার। তোকে কাছে আসতে বলছে আমি, কাছে আয়। না, আমার শরম করে। শরমের নারী, যায় মামা শ্বশুরের বাড়ি। ছি, আমি মোটেও এমন করি না নির্ণয় ভাই। আমার বাড়িতে বিশাল বড় ওয়াশরুম আছে, সাথে এক্সপেন্সিভ টয়লেট। টয়লেট যত এক্সপেন্সিভ হোক না কেন, ওর কাজ আমাদের ওইটা গ্রহণ করা, আর আমাদের কাজ ত্যাগ করা। এই ভাবনা দেখিয়ে কাছে টপটপ কয়েকটা চুমু খেয়ে নিতে হবে। আপনার মুখে সিগারেটের বাজে গন্ধ। অথু, আমি চাই না। আগে ব্রাশ করে আসেন, নোংরা লোক কোথাকার। কে? আবারও গন্ধ মুখে কথা বলছেন আপনি? ছি, পুরো ঘর দূষিত হচ্ছে। সকাল 9টা, দোতলা দক্ষিণে দু ঘরের পরের ঘরটায় রেজওয়ান চৌধুরীর। ঘরটা বেশ পরিপাটি, একদম সাজানো গোছানো। খাটের পাশে রাখা সাইড টেবিলে আধখানা চা। ধোয়া থেমে গেছে, কিন্তু কাপটা এখনো কুসুম গরম। দক্ষিণে জানালা দিয়ে রোদের তীর ছড়িয়ে পড়েছে খবরের কাগজের পাতায়। রেজওয়ান চৌধুরী আধা হেলান দিয়ে বসে আছেন বালিশে। চশমার ফ্রেমে চোখ গুজে রেখে তিনি পড়ছেন দৈনিক সংবাদ। পত্রিকার পাতা উল্টানোর শব্দে ঘরের নিস্তব্ধতা ভাঙছিল সামান্য। ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ কানে আসে। দরজার ওপাশে এক চাপা শব্দ। রেজওয়ান চৌধুরী কপাল হালকা কুঁচকে পত্রিকার ভাঁজ বন্ধ করে মাথা তুলেন। একবার তাকান দরজার দিকে। কণ্ঠে অস্থির, তবে মুখে এক গম্ভীর্য টেনে আস্তে করে ফিসফিসিয়ে বলেন, এই সময় আবার কে এলো? কড়কড় করে আবারও একবার শব্দ হয়। দরজার শব্দটা একটু জোরেই ছিল। রেজওয়ান চৌধুরী এবার উঠে দাঁড়ান, চশমাটা খুলে ধীরে টেবিলের উপর রাখেন, চোখ সরু করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কে ওখানে? বরাব্বা আসবো? রেজওয়ান চৌধুরী এগিয়ে যান দরজার দিকে। রিয়ানকে দেখেই গুরুগম্ভীর মুখটা হঠাৎ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। এসো দেখি আব্বাজান, আমার কাছে আসতে আবার পারমিশন লাগে আপনার? দরজা থেকে পা বাড়িয়ে ধীরে ঘরে ঢোকে রিয়ান। পরনে ব্ল্যাক ট্রাউজার, সাথে খয়েরি রঙের গেঞ্জি। আজকাল চোখের আড়ালে যখন অনেক কিছু হয় তখন পারমিশন তো কেবল ফর্মালিটিস বড় আব্বু। মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখ কিছুটা মলিন হয়ে আসে রেজওয়ান চৌধুরীর। রিয়ানের থেকে মুখ ফিরিয়ে তিনি আবারও পা বাড়ান বিছানার দিকে, তবে যেতে যেতে শান্ত কণ্ঠে বলতে থাকেন, কি বলতে চাইছো তুমি? আপনি নিশ্চয়ই অবুঝ নন, তাই আশা করছি আমার কথার মানে আপনি ঠিক বুঝতে পেরেছেন। রিয়ান! কণ্ঠে হালকা তেজ, রাগী কণ্ঠে ধমকে ওঠেন রেজওয়ান চৌধুরী। চোখ দুটো প্রায় লাল বর্ণ ধারণ করেছে। বলে যেও না আমি কে। আপনি কে ভুলেনি বলেই এখনো সম্মান পেয়েছেন। আমিও আপনাকে সম্মান দিচ্ছি। তা না হলে আপনার কারণে আজ আমার বোন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। আপনাকে নিশ্চয়ই পুজো করব না, তাই না? কি বলতে চাইছো? কি তুমি? রোজকে নিশ্চয়ই আপনি আপনার সুপারিশ ডিপার্টমেন্টে ঠিক আপনার কাজের সঙ্গী করেছেন। তো তো মানে ওর কিছু হয়ে যেত তো পারতো। আর আপনি পানিতে থেকে কুমিরের সাথে বিবাদে নেমেছেন, তা নিশ্চয়ই ভুলে যাননি। যেখানে রোজের জীবনে ছোট একটা সিদ্ধান্ত নেবার অধিকার নির্ণয় চৌধুরী ছাড়া বাড়ির অন্য কোনো ব্যক্তির নেই, সেখানে তার অগোচরে আপনি আমার বোনকে বিপদে ফেলছেন। তুমি ভুলে যেও না, নির্ণয় আমার ছেলে। আপনিও হয়তো অস্বীকার করতে পারেন না ভাই আর রোজের সম্পর্কের মানে। ওই অসভ্যতার সাথে থেকে থেকে অসভ্যতা শিখে ফেলেছ। অসভ্যতার বীজ তোমার মাঝেও ঢুকিয়ে দিয়েছে বেদফটা। আর অসভ্য হওয়ার মূল চাবিকাঠি আপনি ভুলে যাননি নিশ্চয়ই। রোজের জন্য করা তার পাগলামিগুলো আপনি ভুলেও আমি ভুলতে পারিনি। হয়তো একটু ছোট ছিলাম, তবে মেমোরিতে এখনো গাঁথা রয়েছে সব। এখন কি করতে এসেছো এখানে? ওটা বলে বিদায় হও। আপনি যত দ্রুত সম্ভব রোজার রেজিগনেশন লেটার আমার হাতে তুলে দিবেন। আমার বোনকে আর কোনো বিপদে পড়তে দেখতে চাই না আমি। সম্ভব নয়। ডিপার্টমেন্ট তোমার বাপের কেনা গোলাম নয়, আর সেখানে চাইলে যাওয়া বা আসা যায় না। তোমার মতো শিক্ষিত ছেলের জানা কথা।
আমি আমার বোনের নিরাপত্তার বাইরে কিছু জানতে চাই না। মেহরিন 5 বছরের চুক্তিতে আবদ্ধ রয়েছে। 5 বছরের আগে সে কখনোই এখান থেকে বের হতে পারবে না। আর শুনে রাখো, খুব শীঘ্রই তাকে আবারও দেশের বাইরে পাঠানো হবে। আজ এখনো শেষ নয়। পুরো ঘরের ভেতর নিঃশব্দ। কাঠের ফার্নিচারগুলো ঠান্ডা, দেওয়ালের ছবিগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে। রিয়ান দাঁতে দাঁত কামড়ে ধরে আছে, হাতের আঙ্গুলগুলো মুঠো হয়ে গেছে, শিরা ফুলে উঠেছে, কিন্তু মুখে একটু রাগের রেখা নেই। যেন নিজের রাগ নিজে গিলে নিচ্ছে সে। মুখ খুলে আবারও কিছু বলতে নিবে, হঠাৎ দরজায় আবারও সেই খটখট শব্দ। দুজনের মনোযোগ উল্টে যায়। কথা থেকে মনোযোগ সরিয়ে আবারও দরজার কাছে যায় রেজওয়ান চৌধুরী। এবারও সেই গম্ভীর্যপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, কে? দরজার ওপারে শান্ত মিষ্টি এক কণ্ঠে উত্তর আসে, ব্যস্ত আছো বড় আব্বু? ছোট্ট এক জবাব, যেন মুহূর্তেই দুটো মানুষের মনে জ্বলতে থাকা তুষের আগুনেও পানি ঢেলে শীতল করতে সক্ষম। রেজওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। দরজা একটু ফাঁকা করে রোজাকে ভেতরে আসতে সাহায্য করে। কেমন আছো মামনি? ঘরে ঢুকে রেজওয়ান চৌধুরীকে আদরে জড়িয়ে নেয় রোজা। স্নিগ্ধ এক হাসি দিয়ে শান্তস্বরে উত্তর দেয়, খুব ভালো বড় আব্বু। শরীর কেমন এখন আমার মাটা? একদম ফিট। আমি আসলে তোমার একটা ইনফরমেশন। বাকি কথা বলার আগেই চোখ যায় ঘরে দাঁড়ানো রিয়ানের উপর, যে বর্তমানে তাদের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। ভাইজান তুমি এখানে? নিশ্চুপ রিয়ান, এখনো ঘরের মাঝেই সীমাবদ্ধ। আশেপাশে কোনো শব্দ যেন তার কানে প্রবেশ করছে না। রোজা পা টিপে টিপে এগিয়ে যায় রিয়ানের কাছে। একদম কাছাকাছি এসে বেশ জোরে চেঁচিয়ে ওঠে সে, ভাইজান! মুহূর্তে থতমত খেয়ে চমকে ওঠে রিয়ান। চোখ দুটো যেন হঠাৎ করে বড় হয়ে যায়। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটা আটকে যায় মাঝপথেই। চারদিকে একবার চোখ বুলিয়ে বুঝতে চাইছে আসলে এখানে কি ঘটল। এদিকে 2 হাতে কান চেপে ধরেছে রেজওয়ান চৌধুরী। এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? তার আগে তুমি বলো, তুমি কার কথা ভাবছিলে? বলো বলো। রিয়ান রোজার মাথায় এক গাঁটটা মেরে এগিয়ে গিয়ে রুমের সোফায় বসে। রেজওয়ান চৌধুরী পরিস্থিতি স্বাভাবিক দেখেই কান থেকে হাত নামিয়ে বেশ জোরে এক নিঃশ্বাস ছাড়ে। আমি কি ভাবি তা তোকে বলতে আমার বয়ে গিয়েছে। আগে বল তুই এইখানে কেন? আমি বড় আব্বুর সাথে একটু দেখা করতে এসেছিলাম। ওয়েট ওয়েট, তোমরা কি কোনো দরকারি বিষয়ে কথা বলছিলে? আমি কি বিরক্ত করলাম? আরে না মামনি, তেমন কিছু নয়। এসেছো ভালো হয়েছে। কাল তো ওই ইডিয়টটার জন্য তোমার সাথে কথা হয়নি। আচ্ছা, কাল কি হয়েছিল? এত চেঁচামেচিতেও তোমার ঘুম ভেঙেনি কেন? খুক খুক করে কাশি উঠে রিয়ানের। রোজা রেজওয়ান চৌধুরীর কথায় উত্তর না দিয়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভাইজান কি হলো তোমার? ব্যস্ত ভঙ্গিতে সামনের টেবিলে থাকা পানি ভর্তি গ্লাস এগিয়ে দেয় রোজা। মুহূর্তেই 1 গ্লাস পানি শেষ করে রিয়ান। ধরে এবার যেন প্রাণ ফিরে এলো। রোজ ভীষণ উইক বড় আব্বু, তাই হয়তো জেগে উঠতে পারেনি। কোনো মতে কথাটা বলেই ফোঁস করে শ্বাস ছাড়ে রিয়ান। রোজাকে পানির সাথে স্লিপিং ড্রাগস দিয়েছিল নির্ণয়, তবে খুব বেশি পরিমাণ নয়, সামান্য, যার প্রভাবেই ঘুমে ডুবেছিল সে। পুরো কথাটাই যেন এক মিথ্যের নিচে চাপা ফেলে দেয় সে। সন্দিহান চোখে রিয়ানের দিকে তাকায় রেজওয়ান চৌধুরী। চোখে তীক্ষ্ণতা, যেন মনে হচ্ছে কোথাও কোনো প্যাঁচ আছে। তার তীক্ষ্ণ চোখ দুটো সোজা রিয়ানের চোখে গিয়ে থেমে যায়। একটু ভ্রু কুঁচকে থাকে তার দিকে। ঠোঁটের কোণে দৃষ্টি সন্ধানী একরকম নীরবতা। এই নীরবতাই ভয়ঙ্কর। রিয়ান মুখ নিচু করে বসে, গলার স্বর শুকনো, চোখে ক্লান্তি, কিন্তু রেজওয়ান চৌধুরী তার প্রতিটি অঙ্গভঙ্গিতে খুঁজে নিচ্ছে কিছু, একটা অসংলগ্নতা, একটা বিচ্যুতি। তাই বলে এত চেঁচামেচির শব্দ কি তার কানে ঢোকেনি? ঘরে তখন যেন অদ্ভুত এক ভারী স্তব্ধতা। রিয়ান বুঝতে পারে রেজওয়ান চৌধুরী তাকে ঘাঁটতে চাইছে। নিশ্চুপ থাকে সে। দুজনের কথা পুরোটাই যেন মাথা ভর্তি হালকা ব্রাউন কালার মেশানো চুলগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে রোজার। কি হয়েছে বলবে কেউ? সকলের কথার মাঝে এক মোটা গলার সুর ভেসে আসে। স্তব্ধ সকলে। মুখে যেন তালা ঝুলিয়ে দিয়েছে কেউ। কারো মুখে নেই টু শব্দ। এখানে বসে গোল মিটিং করলেই বুঝি পেট ভরে যাবে, তাই না? নাজমা চৌধুরীর রাগী স্বরে বলা কথাগুলোতে মুচকি হেসে এগিয়ে গিয়ে নাজমা চৌধুরীর সামনে দাঁড়ায় রোজা। সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আল্লাহ, কি যে বলো বড় মা!
তোমার হাতের পরোটার মিষ্টি বুন্দিয়া না খেয়ে তো কথা বলে কি করে বলো তো? পেট ভরাই বলো তো। রাগের মাঝে ফিক করে হেসে রোজার কান টেনে ধরে নাজমা চৌধুরী। কণ্ঠে নমনীয়তার সাথে আদুরে হয়ে বলে, দুষ্টু মেয়ে, বড় মাকে বোকা বানানো হচ্ছে। একদম না ডার্লিং, তোমাকে কি করে বোকা বানাই বলো তো? তুমি তো এমনি বোকা। কথা শেষ করেই এক ছুট দেয় রোজা। আশেপাশে তাকানোর কোনো সময় নেই তার, এখন বাঁচতে হবে। হালকা খেপিয়ে দিয়েছে নাজমা চৌধুরীকে। এখন বাঁচতে চাইলে পালা রোজা, পালা। তবে রে দুষ্টু মেয়ে। রোজাকে ধরতে হাত বাড়ান নাজমা চৌধুরী, তবে তার আগেই রোজা পগার পার, তাকে আর পাইকে। মুখে হাসি রেখেই এবার রেজওয়ান চৌধুরী আর রিয়ানের দিকে তাকিয়ে আবারও বলে, তোমরা কি যাবে নাকি এখানেই থাকবে? আসছি বড় মা। রিয়ানও রুম ছেড়ে বেরিয়ে যায়। ছুটছে রোজা, মুখের সেই মন ভোলানো হাসি, যেন সারা বাড়িটা আকাশী তার মুখের দিকে তাকিয়ে হেসে উঠছে। ঝুঁটিতে থাকা লম্বা চুলগুলো দৌড়ের ছন্দে তাল মিলিয়ে নাচছে। পায়ের নিচে ঘষা খাচ্ছে মেঝে। বাড়ির পরিচ্ছন্ন দালান কাঁপিয়ে ছুটে চলেছে সে। একের পর এক ঘর, করিডর, মেঝেতে পড়ে থাকা ছোট কুশন সব পেরিয়ে হাওয়ার মতো ছুটে যাচ্ছে রোজা। তার হাসির শব্দে যেন পুরো বাড়িতে প্রাণ ফিরে এসছে। হঠাৎ করে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। মুহূর্তে যেন হাসি কান্নায় পরিণত হয়। পুরো বাড়ি চেঁচিয়ে কাঁদতে থাকে, সাথে নাটকীয় কিছুটা ভাব। মাগোমা, আমার কোমর। মাটিতে উবু হয়ে বসে পড়েছে রোজা। এক হাতে কপাল, আরেক হাতে কোমর চেপে ধরে গোঙাচ্ছে। চোখ মুখ কুঁচকে গেছে। হায় রে আমার হাড্ডি, এবার বুঝি বিয়ার সাথে সব গেল। কোমরে যদি না থাকে বর থাকবে কি করে? ও মা! রোজার চিৎকার যেন সারা বাড়ি কাঁপিয়ে দেয়। তার পেছনেই আসছিল রিয়ান, তবে রোজার কাছে আসতেই চোখ কপালে। সামনে মাটিতে পড়ে আছে রোজা, হাত দিয়ে কোমর চেপে ধরে, চোখ মুখ কুঁচকে ব্যথায় কাতর। আর তার এক হাত দূরে দাঁড়িয়ে আছে রেহান। রিয়ানের চোখ বড় হয়ে যায়। প্রথমে বোনের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে সরে আসে দৃষ্টি রেহানের দিকে। কোনো শব্দ নেই, কোনো প্রশ্নও না, শুধু এক রাশ নিঃশব্দ ধাক্কা ভর করে পুরো পরিস্থিতির ওপর। তার বুঝতে বাকি নেই কি হয়েছে এখানে। রিয়ান হালকা ঝুঁকে যায় রোজার দিকে, নিজের ডান হাত এগিয়ে দেয় তাকে। কে রে, কিভাবে পড়লি তুই? ওঠাই দেখি। ভাইজান গো ভাইজান, আমার কোমর গেছে। আমার বুঝি আর বিয়ে হলো না ভাইজান? আমার আর বাচ্চা পয়দা হলো না? আমি আইবুড়ি হয়ে রবো। চুপ ফাজিল মেয়ে, ওঠাই বলছি। রিয়ানের ধমকের মাঝে এতক্ষণ বিস্ময় কাটিয়ে দ্রুত রোজাকে ধরতে এগিয়ে আসে রেহান। তবে তার আগেই রিয়ানের রাম ধমকে আটকে যায় তার হাত। তো দূষিত হাতে ওকে ছুঁয়ে ভাইরাস ধরানোর কোনো প্রয়োজন নেই। রাগে কটমট চোখে রিয়ানের দিকে তাকায় রেহান, যেন সুযোগ পেলে গিলে ফেলত। চোখে এক রাশ বিরক্তি। উঠাই তো বনু। ভাইজান গো। ওরে ময়না, সাবধানে বোন আমার। বেশ যত্নে বোনকে মাটি থেকে তুলে রিয়ান। ইতিমধ্যে রোজার চেঁচামেচিতে নাজমা চৌধুরী, রেজওয়ান চৌধুরী দুজনেই এসে হাজির। দোতলার কোণে হাওয়ায় শোরগোল নিচ পর্যন্ত এসে পৌঁছায়নি। নাজমা চৌধুরী জলদি এসে দাঁড়ায় রোজার পাশে। কিভাবে পড়লি তুই? এই তো ছুটে এলি, ছুটতে গিয়ে কি চোখ কপালে তুলিস? রিয়ানের বকাবকির মাঝে রিয়ানকে ধমকে ওঠে নাজমা চৌধুরী। কণ্ঠে তেজ না থাকলেও মুখে শাসন। আহা রিহান, বাচ্চা মেয়ে ব্যথা পেয়েছে, ওকে সাবধানে নিচে নিয়ে এসো। চলো। কি যে বলো না বড় মা, ও আর বাচ্চা দুটো শব্দ ভিন্ন। বয়স দেখছো, বিয়ে দিলে বাচ্চার মা হবে, তাও একটা দুটো না, পুরো ক্রিকেট টিম। মুচকে হাসে নাজমা চৌধুরী। দুজনে পাগলামি বেশ এনজয় করছে তারা। দেখো ভাইজান, আমি নিজে থেকে পড়িনি। রেহান ভাই তো ডাইনোসরের মতো সামনে এসে দাঁড়ালো, তাই তো আমি বাচ্চা মেয়েটা আখাম্বা শরীরের সাথে উষ্টা খেয়ে পড়লাম। রেহানের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে ধরে রিয়ান। রোজার আশেপাশে রেহানের ছায়াও যেন পছন্দ না তার। অনেক হয়েছে, এবার সবাই নিচে চলো। খাবার টেবিলে সকলের অপেক্ষা করছে তোমাদের জন্য। নিনয় ভাই এসেছে বড় মা। হাসি মুখে হঠাৎ অন্ধকার নেমে আসে। বুকে জমানো কষ্টগুলো যেন বুক চিরে বেরোতে চায়। রোজা বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। হয়েছে, আর কথা না হয়, এবার নিচে চলো। পুরো পরিস্থিতি যেন মুহূর্তেই সামলে নেয় রিয়ান। এক হাতে রোজাকে আগলে পা বাড়ায় হলরুমের দিকে। খাবার টেবিলে জমেছে সকলের ভিড়। পুরো টেবিল জুড়ে রয়েছে হইচই। ত্রিধা, আয়ান, রিধিমা, অর্ণব সকলেই একের পর এক কথা বলেই চলেছে, সাথে কত রকমের প্ল্যানিং। পাশে দাঁড়িয়ে এক এক করে সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে রত্না চৌধুরী। সকলে গল্পে মজেছে।
সিঁড়ি দিয়ে এক এক করে নেমে আসছে রিয়ান, রোজা, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। রিয়ান আস্তে আস্তে ধরে ধরে রোজাকে নিয়ে যায় টেবিলের কাছে। টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসিয়ে দেয় রোজাকে। সকলে চুপচাপ যেন ভূত দেখার মতো কিছু দেখছে, এই কাহিনীকে আরো কিছুটা মজা দিতে। সিঁড়ি দিয়ে নেমে আসে রেহান। খাবার টেবিলের কাছে আসতেই রত্না চৌধুরী এগিয়ে আসেন তার কাছে। আয় বাবা, আয়, খাবার বেড়েছি। ভ্রজোড়া কুঁচকে নেয় রিয়ান। ঠায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে রত্না বেগমের দিকে। আমাদের কি তোমার চোখে পড়েনি আম্মু? তবে সে কথার কোনো উত্তর করে না রত্না চৌধুরী। রিয়ানের প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে যায় তিনি। রেহান টেবিলের কাছে এসে কারো দিকে না তাকিয়ে ঠিক রোজার পাশে এসে দাঁড়ায়। তার পাশের চেয়ার টেনে যেই না বসতে যাবে তার আগেই চেয়ার দখল নেয় রিয়ান। ভ্যাবাচাকা খেয়ে যায় রোজা। উপস্থিত সকলে মিটমিট করে হাসছে। রত্না চৌধুরী ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে, তবে বাঁকে সম্পূর্ণ ইগনোর করে রিয়ান। রেহান উপায়ন্ত না পেয়ে এগিয়ে যায় রিধিমার পাশে চেয়ার টেনে বসবে বলে, তবে তার পৌঁছানোর আগেই সে চেয়ার নিজের দখলে নেয় আয়ান। এবার আর হাসি চেপে রাখতে পারে না ত্রিধা। উপস্থিত সকলের মাঝেই উচ্চ স্বরে হেসে ওঠে সে। রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে হনহন করে হেঁটে স্থান ত্যাগ করে রেহান। রেহান যেতেই রোজার মুখে মিটিমিটি হাসি এবার ঠোঁট গলিয়ে বাহিরে বেরিয়ে আসে। একসাথে সকলেই হেসে দেয়। খাবার শেষে বেরিয়েছে সকলে, তবে আজ আর রোজা যায়নি কোথাও। শরীরটা যেন একেবারে অবশ লাগছিল, ভীষণ ক্লান্ত। প্রায় দুপুর গড়িয়ে গেছে। হলরুমে নরম লাল সোফায় গায়ে লিয়ে বসে রোজা এক মনে চিপস খাচ্ছিল, আর টিভিতে চলছিল রঙিন কার্টুন। চোখে ছিল একরকম শিশুসুলভ আনন্দ, ঠোঁটের কোণে হালকা হাসি। এতক্ষণে যেন একটু নিঃশ্বাস ফেলার সময় পেয়েছে। তার একদম পাশেই সোফার অন্য প্রান্তে আদশোয়া ভঙ্গিতে বসে রায়হান চৌধুরী একাগ্র চোখে ম্যাগাজিনের পাতায় ডুবেছিলেন। মাঝে মাঝে চোখের কোণে ভাঁজ পড়ছে, হয়তো লেখার কিছু অংশ তার অস্বস্তিকর লাগছে। আবার কখনো চোখ তুলে এক ঝলক দেখে নিচ্ছেন পাশের মেয়েটির উচ্ছ্বাস। হঠাৎ থেমে যায় রোজার হাত। রোজা খিলখিল করে হেসে ওঠে, আর সাথে সাথে চিপসের কুরকুরে মতো আওয়াজে কিছুটা গুঁড়ো উড়ে এসে পড়ল সোফার কুশনে। সে তাড়াতাড়ি হাত দিয়ে মুছতে মুছতে চেঁচিয়ে উঠল, দাদু ভাই দেখো দেখো টম কিভাবে জেরিকে ধরছে। তার চোখে তখন এক বাচ্চা সুলভ উচ্ছ্বাস, গলায় কেমন একটা ঝাঁঝালো উত্তেজনা। টিভির পর্দায় দেখা যাচ্ছিল টম লম্বা এক ছিপ নিয়ে জেরির গর্তের সামনে বসে আছে, ঠিক যেন শিকারীর মতো। রায়হান চৌধুরী এক চুলও না নড়ে হাতের ম্যাগাজিন ধীরে নামালেন। রোজার দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে মৃদু কণ্ঠে বললেন, দেখো ব্যর্থ হবে শেষে, ধরতে পারবে না। রোজা মুখ ফুলালো। তুমি কিছুতেই টমের পক্ষে কথা বলো না কেন দাদু ভাই? বেচারা কত কষ্ট করে। রায়হান হেসে ফেললেন রোজার কথায়, হাসির মাঝেই বললেন, কারণ জেরিনের মাথা তোর মতো চতুর। বলে একটা ভ্রু উঁচু করে তাকালেন। রোজা চোখ কুঁচকে রায়হানের দিকে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে আবারও টিভির দিকে একটু নাক ছিটকে বলল, তাহলে তুমি টম আর আমি জেরি। রায়হান হালকা হেসে বললেন, হয়তো, তবে টম যদি একদিন জেরিনকে ধরে ফেলে। রোজা গম্ভীর চোখে তাকালো দাদুর দিকে, নাক কুঁচকে বলল, তাহলে কার্টুন শেষ। একটা থমথমে নীরবতা ছড়িয়ে পড়ে কথাটার পর। সোফার পাশে রাখা ঘড়িতে তখন দুপুর 1টা বাজে। টিভির আলো রোজার চোখে ছায়া ফেলে। রোজা আবারও মনোযোগ দেয় কার্টুনে। ঠোঁটে ঝুলে থাকা চিপসটা খেয়ে ফেলে, চোখ বড় বড় করে চেয়ে থাকে টমের দুর্দশার দিকে। হাসছে, কখনো ঠোঁট কামড়ে চেপে বসে উত্তেজনায়। ঠিক সেই মুহূর্তে এক চিলতে ছায়া পড়ে তার উপর। কি করছো মেহের? রোজা চোখ ছোট করে তাকালো উপরে। রেহানের মুখ দেখে সে আবারও তাকায় টিভির দিকে। কলিজা ভুনা। রোজার বাঁকা কথাতে বিন্দু মাত্র ভরকালো না রেহান। শান্ত কণ্ঠে জবাব দিল, কিন্তু তুমি তো টিভি দেখছো। টিভির স্ক্রিনে তখন জেরি পনির নিয়ে পানাচ্ছে, আর টম হুমড়ি খেয়ে পড়ছে একটা ফুলদানির মধ্যে। রোজার নজর এখনো টিভিতে। যাক, আল্লাহ চোখ দিয়েছে। রোজার বলা কথাগুলো রেহানের গায়ে লাগলো কিনা কে জানে। সে কিছুক্ষণ টিভিতে তাকিয়ে থেকে আবারও বলে, অবাক লাগে তুমি এখনো এইসব কার্টুন দেখো, এত বয়স হয়ে গেল। রোজার বেশ বিরক্ত লাগে। একে তো তার পছন্দের কার্টুন দেখছে টানটান উত্তেজনা, এর মাঝে এই ঘাটের মরা এসেছে। আবার সে চট করে বলে উঠল, আপনার মুখ দেখলে তো এমনি আমার মনটা বুড়ো হয়ে যায় রেহান ভাই, তাই মাঝে মাঝে টম এন্ড জেরি না দেখলে বাঁচা দেয়।
রায়হান চৌধুরী পাশ থেকে হালকা গলা খাকারি দিলেন। রোজা তাকালো তার দিকে, মুচকি হাসি দিয়ে আবারও নজর দিল টিভিতে। রেহানও তাকালো তাদের দিকেই, চোখে এক ঝলক খারাপ লাগা, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। দাদু ভাই দেখো দেখো, এবার তো টম জিতবেই জিতবে। রায়হান চৌধুরী এবার পত্রিকা রেখে দিলেন টেবিলের ওপর। রোজার সাথে তিনিও কার্টুন দেখতে ব্যস্ত হয়ে ওঠে। টিভিতে চলছে টান টান উত্তেজনা। টম এইবার জেরিকে ধরবে ধরবে ভাব। এর মাঝে রেহান আবারও বলে ওঠে, একটু বসে তোমার পাশে। ধুর, বেজায় বিরক্ত রোজা। ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি দেয় রেহানের দিকে। টয়লেট করে ভালো করে ওয়াশ করেছিলেন? রোজার করা প্রশ্নে কার্টুন রেখে রেহানের দিকে তাকিয়ে হাসছেন রায়হান চৌধুরী। কি বলছো এসব? যা বাবা, চোখের সাথে কানেও কি সিন্ধু পোকা ধরেছে নাকি? আর পোকা? সিঁড়ির দিক থেকে আসা উড়ন্ত উত্তরে সকলের নজর এখন সিঁড়িতে। নির্ণয় নামছে, পরনে হাফ প্যান্ট, সাথে পেস্ট কালার টি শার্ট। রোজা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। এগিয়ে আসছে নির্ণয়। তার এগিয়ে আসাতে রোজার মনে বয়ে যায় এক নতুন সুর। হ্যান্ডসাম কটু বেডা, তুই ছাড়া কেডা? হ্যান্ডসাম কটু বেডা, আগুনের গোলা, গেঞ্জি পাঞ্জাবি সেই যাই পড়ুক, লাগে এক ছেড় সেরা। একটা মানুষ এত সুন্দর কেমনে হয়, এইটাই বুঝি না। পাশে ধপ করে কিছু পড়ার শব্দে ধ্যান ভাঙে রোজার। হালকা ঘুরতেই দেখে নির্ণয় তার পাশে এসে বসেছে। তবে কিছু বুঝে ওঠার আগে নির্ণয় বসতে বসতেই খপ করে রোজার হাত থেকে টিভির রিমোট কেড়ে নেয়। রোজার চেহারা মুহূর্তে হতভম্ব হয়ে যায়। চেঁচিয়ে ওঠে সে, নিনা ভাই প্লিজ চ্যানেল চেঞ্জ করো না। তুই এই বাজে ইঁদুর বিড়ালে ধরাধরি কিভাবে এত আগ্রহ নিয়ে দেখিস রোজ? তা আপনার না জানলেও চলবে, রিমোট দিন বলছি। নিনা ভাই ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ও রিয়েলি? পারলে নিয়ে দেখা, আমি ছেড়ে দেব। ও দাদু। নির্ণয়ের আগমনে আবারও ম্যাগাজিনে মুখ লুকিয়েছিল রায়হান চৌধুরী। তবে এতক্ষণ দুজনের ঝগড়ায় মিটমিটিয়ে হাসছিলেন ম্যাগাজিনের আড়ালে। এবার রোজার ডাক কানে আসতে ম্যাগাজিন থেকে মুখ সরিয়ে নেন তিনি। হাসি হাসি ভাবটাও আর নেই। আহা দাদু ভাই, ছোট্ট মানুষ, রিমোটটা দিয়ে দাও। দাদু ভাই পার্সোনাল ম্যাটার, তুমি আপাতত গিয়ে দাদিনকে সামলাও, আমাকে আমার জিনিস বুঝতে দাও। ভ্যাবাচাকা খেয়ে যায় রোজা। পুরোত হয়ে গিয়েছে সে। মুখটা হঠাৎ সাদা পড়ে গেছে যেন। এক চুলও নড়ে না সে। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। রিমোটটা নির্ণয়ের হাতে। চোখে ঝাঁঝালো বিজয়। রায়হান গলা খাকারি দিয়ে কিছু একটা বলতে যায়, কিন্তু রোজার চোখের দিকে তাকিয়ে আর শব্দ বের হয় না। তিনি লজ্জায় দ্রুত স্থান ত্যাগ করেন। রোজার চোখে এখনো বিস্ময়। একটা লোক এতটা নির্লজ্জ হলে ঠিক এভাবেই দাদুর সামনে বলে, ও নিনয় ভাই, নিনয় ভাই। কি সমস্যা? দাও না প্লিজ। আমিও তো দিতে চাই, তবে দিতে গেলে তো কিছু ইউনিক সাউন্ড কানে আসে, যা আমাকে আরো উন্মাদ করে তোলে। বিলিভ মি জান, ওরা আমাকে ডাকছে, পাগলের মতো চিৎকার করছে, বারবার বলছে সারা সারা টাচ মি টাচ মি টাচ মি। সন্ধিহান চোখে তাকায় রোজা। চোখে অবিশ্বাসের ছাপ। কৌতূহলী দৃষ্টি ছুড়ে নির্ণয়ের দিকে। কারা ডাকছে তোমায়? ওয়েট ওয়েট, পরিটরি আবার ধরেনি তো তোমায়? হায় আল্লাহ, কে আছো? মুন্সি ডাকো, ঝাড়ু আনো। নিনয় ভাইকে পরি ধরেছে, আমার সতী নিচ্ছে। চুপ। রাগে ফুটছে নির্ণয়। কণ্ঠে ঝড় তোলা ধমক। চোখ দুটো জ্বলে উঠছে বিদ্যুতের মতো। এক ধমকে চুপ করিয়ে দেয় রোজার মুখ। রোজার চোখে বিস্ময় আর এক ফোঁটা ভয়, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে ঠাট্টা, যেন চুপ করেও সে জিতে গেল। এতক্ষণের পুরো ঘটনাটা যেন আগুন ধরিয়েছে কারো মনে। ইতিমধ্যে ফুলতে শুরু করেছে কপালের রাগ। দাঁতে দাঁত খিচে ধরে রেহান, তবে কণ্ঠে নম্রতা এনে শান্ত ভঙ্গিতে বলে, কি দাওনার কথা চলছে এখানে? রেহানের কথায় যেন এক রাশ বিরক্তি এসে ভর করে দুজনের মাঝে। কটমটিয়ে ওঠে নির্ণয়। এক রাশ ক্ষোভ নিয়ে দাঁত খিচে বলে, কাবাবে হাড্ডি আমার একদম পছন্দ না, আরো যদি হয় তোর মতো শক্ত হাড্ডি, তা তো আরো পছন্দ না। তাই আমি ছুঁড়ে ফেলার আগে নিজে কেটে পড়, নয়তো কুত্তার পেটে কি খিচুড়ি হবে। বেশ অপমানিত বোধ করে রেহান। রাগী চোখে তাকায় নির্ণয়ের চোখে। তবে নির্ণয় সেদিকে খেয়াল নেই। সে তো টিভিতে রোজার মতো টম জেরি ধরাধরি দেখতে ব্যস্ত। পাশে রোজা, তার সামনে বিন্দুমাত্র ঝামেলা চাইছে না সে। মনে মনে কিছু একটা ভেবেই জায়গা ত্যাগ করে রেহান। রেহান যেতে দুষ্টমিতে মেতে ওঠে নির্ণয়। ঠোঁটে লুকানো একটা মিষ্টি হাসি, যেন কোনো মজার ষড়যন্ত্রের আগাম ইঙ্গিত। একটু একটু করে রোজার দিকে এগোতে থাকে সে।
মুখে খেলছে শয়তানি হাসি, চোখে লুকানো উন্মাদনা। মনে হচ্ছে এই মেয়ের কাছে এসে নিজের ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না সে। শরীরের প্রতিটি স্নায়ু জোরে সচল, কিন্তু মনের গভীরে এক অজানা ভয় ঘেঁষে বেড়াচ্ছে। তবুও সে থেমে নেই। এক ধীরে ধীরে অদ্ভুত টান নিয়ে সে কাছে আসছে। রোজার চোখ পড়ল নির্ণয়ের সেই হাসিতে। মনের একটা অংশ অচেতন ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রোজার চোখ পড়ল নির্ণয়ের সেই হাসিতে। মনের একটা অংশ সচেতন ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ল চারদিকে, যেমন একটা অদৃশ্য যুদ্ধে দুই প্রাণের টানাপোড়েন। জান, হঠাৎ নির্ণয়ের গলায় নেশালো সেই ডাক, যা অন্তরাত্মার গভীরে দোলা দিয়ে যায়। রোজার বুক যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। মন কেঁপে ওঠে অবচেতনে একটা অদ্ভুত আকর্ষণ, যেমন নরম এক মায়াবী ছোঁয়া, যা ছুঁয়ে যায় প্রতিটি স্পন্দন। ক্যান আই? কথার মাঝে হঠাৎ থেমে যায় নির্ণয়। তার কপালে জমেছে ঘামের ছোট ছোট বিন্দু, যেন অদৃশ্য কোনো বৃষ্টি স্পর্শ করছে। চোখে এক অদ্ভুত আশঙ্কা আর যুদ্ধের ছাপ, যা বলে দিচ্ছে ভেতরটা কতটা ঠিক, কতটা তুমুল অস্থির। মন যেন ঝোড়ো সমুদ্রের মতো বহু তরঙ্গ আছড়ে পড়ছে। তবুও সে চেষ্টা করছে নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যেতে। শ্বাস কাঁপে, ঠোঁটের কোণে হালকা কাঁপুনি। পাশের বাতাসও যেন থেমে গেছে, শুধু তার এই অস্থিরতা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এক ফাঁকে যেন অন্তরাল থেকে কেউ চিৎকার করছে। কি হয়েছে নির্ণয় ভাই? কি হয়েছে? আপনি এমন কেন করছেন? রোজ, মেরে বাচ্চা, আমার অক্সিজেন চাই। নির্ণয় ধীরে ধীরে একদম কাছে চলে আসে রোজার। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে রোজার মুখে। দুই হাতে আলতো করে চেপে ধরে রোজার দুগাল। নির্ণয়ের চোখ গভীর। রোজার বুকের স্পন্দন দ্রুত চলছে, কেঁপে কেঁপে উঠছে সারা শরীর। নির্ণয় ধীরে ধীরে মুখ ঘেঁষে নিল রোজার গালে। তার নিঃশ্বাস ছুঁয়ে গেল। রোজার হৃদয় যেন একটি নরম ঢেউয়ের মতো লয়ে উঠল। মুখ থেকে নিঃশ্বাস ছুটে গেল। জান প্লিজ, কি? একটু অক্সিজেন দে, দেখ মরে যাচ্ছে। নির্ণয় ভাব। কোনো কথা নয়, আমার তোকে এখন খুব প্রয়োজন রোজ, প্লিজ একটু। নির্ণয়ের কণ্ঠ একেবারে নরম, গলার স্বর যেন তার ভেতরে তৃষ্ণা প্রকাশ করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। ধুর সরুন তো, আপনার রোমান্সে খেতা পুরি। নির্ণয় থমকে যায়, চোখে অবিশ্বাস, যেন কেউ তার হৃদয় থেকে জল ঢেলে দিয়েছে। সবসময় আপনার মাথায় কি এসবই চলে? রোজার মুখ ঝামটা খেয়ে কিছুটা পিছিয়ে আসে নির্ণয়। সোফায় মাথা এলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। দু হাতে মাথা চেপে ধরে বসে থাকে কিছুক্ষণ। সময় গড়িয়ে এখন প্রায় বিকেল 4টা। রত্না চৌধুরী নিজের ঘর থেকে রান্নাঘরের জন্য বেরিয়ে পড়েন। আজ একটু আলাদা কিছু ভাবছেন। ছেলে মেয়েদের জন্য মজার কোনো বিকেলে নাস্তা বানাবেন। মনটা ভীষণ ভালো, মুখে হালকা একটুখানি হাসি। ভাবতে ভাবতে এগিয়ে আসেন সিঁড়ির দিকে। একদম কাছাকাছি এসে নামার জন্য পা বাড়াতে আচমকা যেন পা থেমে যায় তার। পেছন থেকে যেন কে ডাকছে, ফুপি। রত্না চৌধুরী ধীরে ঘুরে দাঁড়ান। তার থেকে ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে রেহান। চোখ মুখ কেমন শুকনো লাগছে ছেলেটার। আর রেহান, কিছু বলবি বাপ? ফুপি, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। রত্নার কপালে ভাঁজ পড়ে। এক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ বল, কি হয়েছে? রেহান এদিক ওদিক তাকিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করে একটু এগিয়ে আসে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, বলবো, তবে এখানে নয়, ঘরে চলো ফুপি। রত্না চৌধুরীর বুকের কোথাও যেন হালকা কাঁপুনি দেয়। রান্নার কথা, ছেলে মেয়ে, নাস্তা, সব কিছু এক মুহূর্তে যেন ভুলে বসে। ধীরে ধীরে পেছনে ঘুরে ঘরের দিকে হাঁটা দেন তিনি। এক নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। ঘরে ঢুকে বিছানায় গিয়ে শান্ত হয়ে বসেন। রেহান ভেতরে ঢুকে দরজাটা হালকা ভিজিয়ে দেয়, যেন বাইরের এক ফোঁটা শব্দ ভেতরে না আসে। হ্যাঁ, কি যেন বলছিলি? রত্না চৌধুরীর গলার শান্ত স্বর, কিন্তু চোখে অনুচ্চারিত কৌতূহল। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রেহানের দিকে। রেহান নিজেও কিছুক্ষণ চুপ করে থাকে। নিজেকে হালকা সামলে নিয়ে এগিয়ে সে নিচু গলায় বলে, ফুপি, আমি তোমার কাছে কিছু চাইলে না করবে না নিশ্চয়ই? রত্না চৌধুরী হালকা হেসে ওঠেন, নিজের ডান হাত রাখেন রেহানের মাথায়, হালকা এলোমেলো করে দেন রেহানের চুলগুলো। আবারও শান্ত কণ্ঠে বলেন, পাগল ছেলে আমার, বল কি চাই তোর? মেহরিন।
কোনো প্রকার ভনিতা ছাড়াই উত্তর করে রেহান। এক মুহূর্তে যেন সময় থমকে যায়। রত্না চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁটটা কাঁপে একটু। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চোখে ভেসে ওঠে অজস্র স্মৃতি। মেহেরিনের ছোটবেলা চুল বাঁধা, তার হাসি, তার অভিমান। তার ঠিক পরের মুহূর্তে ভেসে ওঠে নির্ণয়ের করা পাগলামি। আচমকায় রেহানের থেকে ছিটকে সরে যায় রত্না চৌধুরী। কি? গলাটা কেঁপে ওঠে রত্নার। শুষ্ক ঢোক গিলে নেয় জিহ্বা দিয়ে, হালকা ঠোঁট ভিজিয়ে নেয়। রেহানের মাথা নিচু ফ্লোরের দিকে দৃষ্টি রেখেই বলতে থাকে সে, আমি মেহরিনকে ভালোবাসি ফুপি, অনেকদিন ধরে।